আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেনাবাহিনী এবং জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যে মন্তব্য করেছেন, তিনি কি শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছেন? তিনি কি তার বিধিমালার মধ্য থেকে এই ধরনের মন্তব্য করেছেন? এবং একই সঙ্গে প্রশ্ন তুলতে চাই, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এই বিষয়ে মুখ খুলবেন, কোনো মন্তব্য করবেন? এবং এই প্রশ্নটি করার যথেষ্ট কারণ রয়েছে বলে আমি মনে করি। দর্শক, আপনারা জানেন যে গত বুধবার বিবিসির পডকাস্টে অংশ নিয়ে প্রসঙ্গক্রমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক মন্তব্য করেছেন, বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থানে সরকারের দমন পীড়নে যাতে সেনাবাহিনী জড়িত না হয় এজন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল এমনটা ঘটলে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থাকবে না, এবং এর কারণেই নাকি সরকার পরিবর্তন হয়েছিল, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। ক্রেডিট এখন সবাই নিতে চায় আওয়ামী লীগ সরকারের পতনের জন্য। ছাত্র সমন্বয়ক নিতে চায়, বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিতে চায়, সাধারণ যে জনতা তারাও তো কৃতিত্ব নিতে পারে, এখন জাতিসংঘ নিতে চাইছে। যাই হোক, সেটি অন্য বিতর্ক। এখন বিষয় হচ্ছে যে জাতিসংঘ এটি পারে কিনা, কোনো ধরনের ফর্মালিটিস বাইরে থেকে কোনো দেশের সেনাবাহিনীকে এইভাবে সতর্ক করতে পারে কিনা। এবং একই সঙ্গে প্রশ্ন ওঠে, এই কাজটি করে জাতিসংঘ বিশেষ কারোর পক্ষ অবলম্বন করেছে কিনা, তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে কিনা। আমি এই প্রসঙ্গে এই বাংলাদেশেরই আরেকটি এই ধরনের উদাহরণ রয়েছে, সেটি একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে। ডক্টর ইয়াজউদ্দিন সরকার যখন ছিল, 111-এর যে ঘটনা ঘটলো, তার আগে ডক্টর ইয়াজউদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের অধীনে নির্বাচনের জন্য 2007-এর 22 জানুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্য দল অংশ নেবে না এমনটা ঘোষণা দিয়ে রেখেছিল। এবং সে সময় বাংলাদেশে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন রেনেটা লক-ডেসালিয়ান। তো তখন যাতে এই 22 জানুয়ারি নির্বাচনটি না হতে পারে, জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিল এবং একই ভাষায় বলা হয়েছিল, যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের নাম থাকবে না। এবং এই পরবর্তীতে এই কথাটি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ তিনি স্বীকার করেছিলেন প্রকাশ্যে, কিন্তু মজার কথা হচ্ছে তখন এইটি অস্বীকার করেছিলেন রেনেটা লক-ডেসালিয়ান। যেটি এখন ঘটেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি বলছেন সতর্ক করা হয়েছে, কিন্তু আমাদের সেনাপ্রধান এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, যেহেতু তিনি কোনোমতো 7 তারিখে আফ্রিকান রিপাবলিক মানে মধ্য আফ্রিকান যে দেশটি, সেখানে সফর করে কেবলমাত্র ফিরেছেন। এখন যে প্রশ্নগুলো তুলছিলাম, যদি কোনো রাষ্ট্রে বা দেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে মানবাধিকার বিষয়ক হাই কমিশন বড় জোর তারা কি করতে পারে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলকে রেজুলেশন পাশ করাতে বলতে পারে, আহ্বান করতে পারে। তার আগে তারা বিষয়গুলো অবজার্ভ করতে পারে। আর যদি এ ধরনের কোনো কথা তারা বলেও থাকে, তাহলে অবশ্যই জাতিসংঘের মহাসচিবের অনুমতি ক্রমেই বলতে হবে, অথবা জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে চিঠি আসবে সেনাবাহিনীর প্রতি। যদি খুব বেশি ইনফর্মাল মানে মিনিমাম ইনফর্মাল জায়গা থেকে বিষয়গুলো করতে হয়, সেই ধরনের চিঠি কি দেওয়া হয়েছে আমাদের সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে? এবং ভলকার তুর্ক যে কাজটি করেছেন, এটি কি তার চাকরির বিধিমালার মধ্য থেকে পড়ে, যদি জাতিসংঘের মহাসচিবের অনুমতি ছাড়াই তিনি এটি করে থাকেন? এবং যদি এটি করে থাকে, অবশ্যই তিনি বিশেষ কোনো পক্ষ অবলম্বন করেছেন। কি কারণে অবলম্বন করেছেন, কেন করেছেন, সেক্ষেত্রে তো অনেক বিষয় চলে আসে, সেটি একটু পরে আসছে। এখন বিষয় হচ্ছে যে এই জাতিসংঘের ভূমিকা নিয়ে তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নের জায়গা থেকেই ইউক্রেন, গাজা কিংবা সুদান, এইসব জায়গায় যে জাতিসংঘ ব্যর্থ হয়েছে, সেই ধরনের প্রশ্ন থেকেই বাংলাদেশ প্রসঙ্গে ভলকার তুর্ক খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। না, আমরা তো বাংলাদেশে ভূমিকা পালন করেছি, এই জন্যই সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু তার এই ভূমিকাটা কতটা বিধিসম্মত, কতটা বিধির মধ্যে থেকে তিনি করেছে? আচ্ছা, জাতিসংঘ যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, কোথাও নিষ্ক্রিয়, কোথাও আবার পক্ষপাতিত্ব করছে, তার উদাহরণ যদি বাংলাদেশের ক্ষেত্রে দিই, এরকম প্রশ্ন তো উঠেছেই। 5 আগস্টের আগে বা 7 জানুয়ারি নির্বাচনের আগে আমরা দেখেছি জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক হাই কমিশন
মুহুর্মুহু বিভিন্ন বিষয়ে বিবৃতি দিয়েছে, উদ্বেগ জানিয়েছে। 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছে। কিন্তু 5 আগস্টের পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে তারা কি এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দিয়েছে, উদ্বেগ জানিয়েছে? জানায়নি। 5 আগস্টের পরে আগে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, যে গণহত্যা সংঘটিত হয়েছে সেখানে তাকে যে অভিযুক্ত করা হচ্ছে যে তিনি এই গণহত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছেন, আমরা সব সময় বলি অবশ্যই এইসব হত্যাকাণ্ডের জন্য জড়িতদের বিচার হতে হবে। প্রয়োজনে শেখ হাসিনাকেও আদালতের কাঠগড়ায় তুলতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু 5 আগস্টের পর যে ঘটনাগুলো ঘটলো তার জন্য বিচার কার করতে হবে? এবং জাতিসংঘ যে প্রতিবেদনটি দিল জুলাই আগস্ট অভ্যুত্থানের যে গণহত্যা প্রসঙ্গে, তারা 1400 মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে। এটি নিয়ে বিতর্ক হয়েছে। এই 1400 মানুষ নিহত যে হলেন সেটি কোন তারিখ পর্যন্ত? তারা তদন্ত পরিচালনা করেছে 15 আগস্ট পর্যন্ত। তাহলে 5 আগস্টের আগে কত মানুষ মারা গিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন? 5 আগস্টের পরে কত মানুষ নিহত হয়েছেন? সরকারের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে 558 জন, 858 জন, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, 5 আগস্টের আগে নিহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাহলে বাকি যে প্রায় 500-600 মানুষ নিহত হয়েছেন, তারা কি 5 আগস্টের পরে নিহত হয়েছেন? আর তাদের হত্যাকাণ্ডের জন্য দায়ী কারা? সে বিষয়ে কি কোনো প্রশ্ন তুলেছে জাতিসংঘ? তোলেনি তো। এবং 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, একই সঙ্গে সারা দেশে বিভিন্ন জেলায় যে মবের সৃষ্টি করা হলো, সে বিষয়ে জাতিসংঘ কোনো উদ্বেগ প্রকাশ করেনি। তাহলে নিশ্চিতভাবে পক্ষপাতিত্ব, নিশ্চিতভাবে ডক্টর ইউনূস সরকারের প্রতি একটা পক্ষপাতিত্বমূলক আচরণ ভলকার তুর করে যাচ্ছেন, স্পষ্ট। একই সঙ্গে যে পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, সরকার বলেছে 44 জন। সেই 44 জনের কথাই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাহলে সরকার যা বলছে জাতিসংঘ তাই মানছে? আর সেই 44 জন পুলিশ সদস্যের তালিকাও বা কোথায় যারা নিহত হয়েছেন? কেউ দেখেছি আমরা? বিষয়টা হচ্ছে যে এই যে জাতিসংঘের পক্ষপাতিত্বমূলক আচরণ, এটা নিশ্চয়ই সর্বসাকল্যের কোনো দেশের জন্যই ভালো হতে পারে না। এবং শেখ হাসিনার পতনের জন্য লাখো কোটি সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিলেন, এটি সত্য কথা। 15.5 বছরের যে দুঃসহ নির্যাতন কিংবা বাক স্বাধীনতা হরণ, ব্যক্তি স্বাধীনতা হরণ, গণতান্ত্রিক প্রক্রিয়াকে একেবারে ধুলার সাথে মিশিয়ে দেওয়া, সব কিছুর জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে তো রাজপথে নেমে এসেছিল। এটা যেমন সত্য, পাশাপাশি এটিও সত্য অন্য বিভিন্ন পক্ষের নানান ধরনের খেলা ছিল, ডিপ স্টেটের খেলা ছিল। তখন ডেমোক্রেটরা ছিল ক্ষমতায়। জো বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের ক্রীড়ানকদের যে খুব সুবিধা হতো এই ধরনের খেলাধুলা করতে, সেটা প্রমাণিত। এবং রিপাবলিকান তারা এটি মেনে নিতে পারে না, এবং যার কারণে তারা এই জায়গাটিতে এখন হাত দিয়েছে। কারা কারা ডিপ স্টেটের ভূমিকা ছিল বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় বিশ্বের, সেটি তারা খুব ভালোভাবে নজরে আনছে। এবং জাতিসংঘের এই যে বিতর্কিতমূলক কর্মকাণ্ডের কারণেই কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকাকে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের জায়গা থেকে উইথড্র করেছে। অতএব ভলকার তুর্ক তিনি যদি কোনো ধরনের নৈতিকতা কিংবা নৈতিকতা বাদ দিলাম, কোনো ধরনের ফর্মালিটির মধ্যে না থেকে, বিধিবিধানের মধ্যে না থেকে এই ধরনের সতর্কতা সেনাবাহিনীকে করে থাকেন, তাহলে অবশ্যই তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এবং আমার মনে হয় সেনা প্রধানের এই বিষয়ে কিছু বলা উচিত। যদি জাতিসংঘ এই ধরনের সতর্ক করেও থাকে সেটিও বলা উচিত, যদি না করে থাকে সেটিও বলা উচিত। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।